গোছানো প্রতি অভ্যুত্থান নাকি হাঁটে। একটা দিনের জন্য সরকারকে তারা স্বস্তিতে দেয়নি, একটা দিনের জন্য জনগণ নিরাপদ এখনো পর্যন্ত বোধ করতে পারেনি। 6 মাস পার হবার পরেও এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় তাদের কর্তৃত্ব এখনো পর্যন্ত তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। নাগরিক হিসাবে আমার উদ্বেগের জায়গাটা কোথায়? আমার উদ্বেগের জায়গাটা হচ্ছে একটা রাষ্ট্র, একটা সরকার যখন একটা মবতন্ত্রকে যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে যখন পৃষ্ঠপোষকতা যোগায়, যখন তাকে ছত্রছায়া দেয়, তখন নাগরিক হিসাবে আমার সেই সরকারের প্রতি আমার যে সমর্থন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। আপনি অভ্যুত্থানের পরপর এই ঘটনা হয়তো কিছুটা জায়জ হতে পারে। 6 মাস পরে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবার পরে একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি এমনিতে চলছিল। তার ভিতরে ঘর পড়ার মধ্যে যখন আপনি আলু পোড়া দিতে যান ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে, যখন আপনি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, যখন আপনি ধুলাই মিশিয়ে দিতে চান, তখন এবং সরকার যখন পরোক্ষভাবে তার সহযোগী হয়ে যায়, সরকারি প্রতিষ্ঠান কোনো না কোনো অংশ, তখন অভ্যুত্থানের যে ঐক্য, রাজনৈতিক যে ঐক্য, সে ঐক্যটা কিন্তু কার্যত কিন্তু থাকে না। এই অ আ ক খ জ্ঞানটা, সরসরিয়া জ্ঞানটা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দায় দায়িত্ব অস্বীকার করবার কোনো সুযোগ নেই। 5 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 3-4 দিন দেশে কোনো সরকার ছিল, এটা বুকে হাত দিয়ে এটা বলা যাবে না। তার মানে আপনি এক ধরনের নৈরাজ্যকে আপনি প্রমোট করছেন, অরাজকতাকে আপনি প্রমোট করছেন বিশেষ উদ্দেশ্যে, বিশেষ মতলবে, এবং এটা একটা আত্মঘাতী একটা তৎপরতা। সরকার এর পরে চক্ষু লজ্জার জন্য তারা কিছু প্রেস নোট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কিন্তু সেখানে দায় স্বীকারের কোনো সেখানে বক্তব্য নেই। তারা যে ঘটনাগুলো পরোক্ষভাবে ঘটতে দিয়েছেন, এই জায়গাটার ফলে এতে কি হয়েছে? সরকারের প্রতি অনাস্থা, অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে আমাদের ন্যূনতম যেখানে বোঝাপড়া ছিল, সমঝোতা ছিল, সেখানে আরও চিড় ধরেছে। অবিশ্বাস, সন্দেহটা সেখানে বৃদ্ধি পেয়েছে, সেখানে ফারাক সেখানে তৈরি হয়েছে। এই সাধারণ বোধবুদ্ধির পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন আপনি বলছেন যে অপারেশন ডেভিল হান্ট। তো গতকালকে দেখলাম বিএনপি নেতারা বলছেন যে এটা তো সরকারের ভিতরে তো এই সমস্ত ডেভিলরা আছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ডেভিলরা, একটু হিন্দি সিনেমাতে এসব শব্দ শোনা যেত বা কোনো কোনো ইংরেজি সিনেমায় ডেভিল শব্দ শোনা যেত। এ ধরনের শব্দ বাক্য ব্যবহার, এগুলো কিছুটা সিনেমায় মানায়, এগুলো কিছুটা নাটকে মানায়। রাষ্ট্র যখন কোনোটা উদ্যোগ নেয় তখন এগুলো হাসি তামাশার কোনো বিষয় না। এখন মানুষ এগুলোকে কোনো শব্দ যত আপনি বলছেন, কিন্তু মানুষ এটার তাৎপর্যটাকে মানুষ গুরুত্ব সহকারে মানুষ কিন্তু এটাকে নিচ্ছে না। এটাই হলো উদ্বেগের জায়গাটা। 6 মাস আপনি কি করেছেন? বড় বড় ডেভিলরা পালিয়ে যাবার পরে অথবা পালিয়ে যেতে দেওয়ার পরে যারা আত্মগোপনে আছেন তাদের কোনো ধরাছোঁয়া এখনো পর্যন্ত 14.5 আনা ধরাছোঁয়ার বাইরে। এখন আপনি শুরু করেছেন অপারেশন ডেভিল হান্টের নাম করে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রায় 3.5-4 দশকের অভিজ্ঞতা কমপক্ষে বলতে পারবো, যৌথ অভিযান সবসময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার উদ্দেশ্যে বাংলাদেশে ব্যবহৃত হয়েছে। প্রকৃত অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রে যৌথ অভিযানে এ ধরনের কোনো অপারেশনে তারা ধরা পড়েনি। এটার ফেট কী হবে আমি জানি না এটা, কিন্তু আমার উদ্বেগ বাড়ছে, সন্দেহ বাড়ছে। আমি দেখেছিলাম 15 সালে বিএনপির এক নেতাকে না পেয়ে তার 11 মাসের বাচ্চাকে থানায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। গতকালকে বিএনপির এক নেতা আমাকে টেলিভিশনের ছবিটা আমাকে দেখালেন। গতকালকে খবরের কাগজে বেরিয়েছে, সেখানে মায়ের সাথে বাচ্চাকে ধরে নিয়ে সেখানে পুলিশের ছোট বাচ্চা, সে বাচ্চাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা যদি অপারেশন ডেভিল হান্টের যদি পরিণতি হয়, এগুলো আত্মঘাতী হয়ে উঠতে পারে, এগুলো বুমেরাং হয়ে উঠতে পারে। সচেতন থাকা দরকার। সুতরাং আপনি রাজনৈতিকভাবে আগে সিদ্ধান্তটা গ্রহণ করুন। আমরা বলেছি এখানে খুবই দুর্ভাগ্যজনক
আমাদের ছাত্র তরুণরা হোক, কোনো কোনো পক্ষটা সংস্কার এবং বিচারকে নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় দিয়ে দিচ্ছেন। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলি, গণতন্ত্র মঞ্চ বলি, বিএনপি বলি, কোনো রাজনৈতিক দল এটা বলেনি যে বিচার ছাড়া আপনি সেখানে নির্বাচন দেন। কোনো রাজনৈতিক দল এটা বলেনি সংস্কার ছাড়া আপনারা যেন তেনভাবে একটা নির্বাচন আপনারা দেন। আমরা সংস্কার এবং নির্বাচনকে, অভ্যুত্থানের এবং বিচারকে মনে করি এটা আমাদের একটা জাতীয় কর্তব্য। আমি প্রায় বলেছি, মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের বিচার যেমন প্রতিহিংসার কোনো বিষয় ছিল না, এবার 16 বছর এবং 36 দিনের জুলাই আগস্টের যে গণহত্যা, মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় অপরাধ, এই অপরাধের বিচার কোনো প্রতিহিংসার কোনো বিষয় নয় এটা। সুতরাং এটা ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য বিচার হওয়া দরকার। প্রতিটা রাজনৈতিক দল এই ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। গতকাল দেখলাম আসিফ নজরুল বলছেন যে অক্টোবর নভেম্বরের মধ্যে 3-4টা বিচার তারা সম্পন্ন করবেন। আমি জানি না কোন অথরিটি থেকে তিনি এ কথাটা বললেন। এটা তো আইসিটি ট্রাইব্যুনালের কাজ, এটা বিচারিক যে কাজ, এটা বিচারের দপ্তর, যারা এটা বিচারকরা তারা এটা ঠিক করবেন সময় কি অক্টোবর লাগবে নাকি নভেম্বর লাগবে নাকি ডিসেম্বর লাগবে। কালকের ওনার এই কথা বক্তব্যের পরে এই বিচার ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হওয়ার আলামত কিনা, আমি কিন্তু নাগরিক হিসাবে আমি কিন্তু উদ্বেগের জায়গা কিন্তু আমার তৈরি হচ্ছে। এটা বিচার এমনকি হতে পারে 2 মাস আগেও হতে পারে, অথবা আরও 2 মাস পরেও এটা লাগতে পারে। কোনো উপদেষ্টারা আগ বাড়িয়ে একথা বলা মানে আপনি আগ বাড়িয়ে বিচারকে আপনি কিন্তু প্রশ্নবিদ্ধ করে তোলার ঝুঁকির মধ্যে আপনি যাচ্ছেন। শব্দ বাক্য অনেক সচেতনভাবে যত্ন করে আশা করি আপনারা ব্যবহার করবেন। অতিকথন যদি পরিহার করতে না পারেন, ভবিষ্যতে বিতর্কের জায়গাটা বাড়বে, অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়তো আমরা জন্ম দেব। কথাটা বললাম, প্রত্যেকে আমরা সংস্কার চাই, প্রত্যেকে আমরা বিচারের কাজটা নিশ্চিত করতে চাই। এই সরকার বিচারের কাজটা শুরু করবেন, বিচারের ভিত্তিটা তারা তৈরি করবেন। পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত সরকার প্রত্যেকের একটা ন্যাশনাল কমিটমেন্ট, বিচারের কাজটাকে আমরা এগিয়ে নেব। একইভাবে সরকার সংস্কারের ভিত্তিটা তারা তৈরি করবেন। সরকার দাঁড়াবে কোথায়? ন্যূনতম ঐক্যমত আমাদের যেখানে, সরকার নিশ্চয়ই কোনো জবরদস্তি করতে পারবে না, কারণ সরকার তো কোনো রাজনৈতিক পক্ষ না। তারা মিডিয়েটর হিসাবে, তারা ফ্যাসিলিটেটর হিসেবে তারা ভূমিকা পালন করবেন। যেখানে আমরা ঐক্যমত হতে পারি তার উপরে দাঁড়িয়ে আমরা সামনে এগোবো। সরকারের জন্য একটা সুযোগ ছিল। নেলসন ম্যান্ডেলা 150 বছরের শ্বেতাঙ্গদের এরকম একটা নৃশংস শাসনের পরে তিনি ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন গঠন করেছিলেন। ন্যাশনাল রিকনসিলিয়েশনে তিনি ডাক দিয়েছিলেন। অপরাধের বিচার হয়েছে, কিন্তু একটা বহুত্ববাদী সমাজে, ইনক্লুসিভ সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে কিভাবে গণতান্ত্রিক অভিযাত্রায় যুক্ত করা যায়, এই যে রাজনৈতিক শৈলী, এই যে রাজনৈতিক আর্টটা প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন বলে দক্ষিণ আফ্রিকা গৃহযুদ্ধ থেকে পরবর্তীকালে তারা রক্ষা পেয়েছে এবং দক্ষিণ আফ্রিকা আজকে মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছে। আমাদের অন্তর্বর্তী সরকার, তাদের জন্য সুযোগ ছিল, তারা এটাকে কার্যকর করতে পারেন জানি না। আমি দেখতে চাই অন্ততপক্ষে তারা আলাপ আলোচনা করবেন, বোঝাপড়ার মধ্যে দিয়ে মান্না ভাই আজকে যে সংকট থেকে ঐক্যমতের যে জায়গাটা তৈরি করেছেন, সেই জায়গাটা তাদেরকে তৈরি করা দরকার। যে কথাটা বলে শেষ করব, আমি সরকারের ঐক্যমতের ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু শুরুতেই কিন্তু সরকার হোঁচট খাবেন। ইতিমধ্যেই সরকার এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থিত সবার সরকার, কিন্তু এই সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার চরিত্রের দিক থেকে একটা অদলীয়, একটা নিরপেক্ষ সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো রাজনৈতিক দল, ছাত্র তরুণরাই হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, তাদের প্রতি তাদের যদি কোনো পক্ষপাতিত্ব কাজ করে, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামীতে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু বড় আকারে কিন্তু আসলো বলে। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের দাবি তুলবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি দেখতে চাই সরকার সফল হবেন, সরকার কার্যকর হবেন। তাদের মধ্যে যে দ্বিধা দোলাচল, এখনো পর্যন্ত একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, এই প্রবণতা সরকারের জন্য ভালো লক্ষণ না, দেশের জন্য ভালো লক্ষণ না।
ঐক্যমতের সমঝোতার জন্য বরঞ্চ নতুন চ্যালেঞ্জ, নতুন সংকট তৈরি করতে পারে। আমি আশাবাদী মানুষ, যেটা বলে আমি শেষ করব। সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন। আমাদেরকে নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিটা করতে হবে না। আমরা সরকারকে সফল করতে চাই, কার্যকর করতে চাই, আমরা প্রয়োজনীয় সহযোগিতা যোগাতে চাই। কিন্তু সরকারকে জানতে হবে কিভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নেওয়া লাগে। ফলে তাদের কোনো এজেন্ডা প্রকাশ্য বা গোপন, হিডেন অথবা জানা অজানা, আমি আশা করি এরকম কোনো এজেন্ডা নিয়ে আপনারা কাজ করবেন না। আপনারা যে দেশ চালাতে পারছেন না ইতিমধ্যে সেটা কিন্তু দেশের মানুষ সেটা জানে সেটা। কিন্তু আমরা তারপরও, যেহেতু এটা আমাদের সরকার, আমরা দরদ নিয়ে, মমতা নিয়ে সরকারের সমালোচনা করি। সরকার যেন রাইট ট্র্যাকে থাকে। ওই যে বঙ্কিমচন্দ্র বলেছিল না, কপাল কুণ্ডলাই, পথিক তুমি কি পথ হারিয়েছ? সরকারকে আমরা আবার সবাই মিলে বলতে চাই না সরকার পথ হারিয়েছে। সুতরাং আমরা সরকারকে বলছি, আপনি সতর্ক হন, কথা বলেন, আলোচনা করেন, সমঝোতা তৈরি করেন, ন্যাশনাল একটা রিকনসিলিয়েশন, নতুন একটা বোঝাপড়া, নতুন সমঝোতা তৈরি করতে পারি কিনা। শেষ মন্তব্য হচ্ছে, অনেকগুলো ব্যাপারে এখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আর সংবিধান সংস্কার থেকে শুরু করে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিবর্তন, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া, একটা চার্টার, নতুন একটা সনদ আমরা তৈরি করতে পারি। এবং সেই সনদটা কিভাবে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আইনে প্রণয়ন করব, কার্যকর করব, সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমি মনে করি যদি বোঝাপড়া থাকে, যদি আমরা একটা গণতান্ত্রিক অভিজাতের দিকে যেতে চাই, এই হার্ডেল, এই বাধাও আমরা অতিক্রম করে বাংলাদেশকে আমরা কিন্তু এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অতিকথন বাড়াবাড়ি, কারো হঠকারিতার জন্যে এবারকার অভ্যুত্থানের অর্জন যেন বিসর্জনে পরিণত না হয়। আশা করি সবাই আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে